আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত আছেন একজন মেহরবানি করে একটু বলবেন আসলে আমাকে দেখতে পাচ্ছেন কিনা অথবা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। ইতিমধ্যে 10 জনের মতো 15 জন ভাই আমাকে শোনা যায়, দেখতে পাচ্ছেন আমাকে? কেউ একজন প্লিজ কমেন্টস করে জানাবেন। অনেকেই সংযুক্ত হয়ে গেছে, ইতিমধ্যে 50+। ধন্যবাদ নজরুল ইসলাম ভাই। আমি শুরু করছি। আসলে অফিস চলছে, আমি অফিসে আছি। আজকে আসলে হঠাৎ করেই আমার মনে হলো যে আসলে লাইভে আসার প্রয়োজন, কারণ এত মানুষ ফোন দিচ্ছে, ফোন কল আসলে রিসিভ করা পসিবল হচ্ছে না। অনেকেই মেসেজ দিচ্ছেন, মেসেজের উত্তর দিতে পারছি না। তো আসলে আমার মনে হয় যে লাইভে এসে 2-4 মিনিট কথা বললে আপনাদের বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। আমি শুরু করছি। প্রথমতই আপনাদেরকে অবগত করছি, আমরা গতকালকে সারা বাংলাদেশের সকল মানুষ আপনারা দেখেছেন যে আমাদের আউটসোর্সিং কর্মচারী ভাই বোনদের জন্য একটা প্রজ্ঞাপন সরকার কর্তৃক আমরা দেখেছি। কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত সরকারের কোনো অথেন্টিক জায়গা থেকে এখন পর্যন্ত আমরা প্রজ্ঞাপনটি হাতে পাইনি। আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি চিঠি অর্থাৎ প্রেস রিলিজ, সেটা কিন্তু স্বাক্ষরবিহীন। এবং পরবর্তীতে আমরা দেখেছি আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার ভেরিফাইড ফেসবুক পেজেও আমরা সেই একই চিঠি দেখেছি। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে বিভিন্ন মিডিয়াতে সেগুলো ফলো করে প্রচার করা হলো এবং অনেক মিডিয়া থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, আমাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়েছে। তো সে বিষয়ে একটু বলবো যে নীতিমালাটির জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি সারা বাংলাদেশের মানুষ। আমাদের প্রত্যেকের চাওয়া ছিল আমাদের চাকরির নিশ্চয়তা, অর্থাৎ ভবিষ্যতে যেন আমাদের চাকরি না যায় এই নিশ্চয়তা। এবং এই নিশ্চয়তা তখনই বাস্তবায়িত হবে যখন মধ্যস্বত্বভোগী ঠিকাদার আমাদের মাঝখানে না থাকবে, তখন। অর্থাৎ আমরা চেয়েছিলাম যে ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হব, এইটাই ছিল আমাদের 1 নম্বর দাবি। কিন্তু আমরা যে প্রজ্ঞাপন অথবা আমরা যে প্রেস রিলিজটি দেখতে পেলাম, সেখানে কিন্তু এই বিষয়টির ব্যাপারে সুস্পষ্টভাবে কোনো কিছুই উল্লেখ করা নাই। তাহলে আমরা ধরে নিতে পারি যেহেতু সুস্পষ্টভাবে এই বিষয়টি সেখানে উল্লেখ করা নাই, তাহলে ঠিকাদার প্রথা বিলুপ্ত করার জন্য হয়তো সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। এটা আমরা আমাদের জায়গা থেকে স্বাভাবিকভাবে যেটা খালি চোখে দেখছি সেই জায়গা থেকে আমরা ধরে নিচ্ছি। আমাদের করণীয় কী? আপনারা বিভিন্নভাবে প্রশ্ন করছেন যে তাহলে আমাদের এই মুহূর্তে করণীয় কী। আপনারা দেখে থাকবেন যে বিগত 10-15 দিন যাবতই কিন্তু আমি আমার জায়গা থেকে বারবারই বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি যে আমাদেরকে রাজপথে নামতে হবে, আমাদের দাবির জন্য আবারও রাজপথে নামতে হবে, সরকারকে বোঝাতে হবে, জানাতে হবে যে আমরা আমাদের যে ঠিকাদারের প্রথা এটা বিলুপ্তি না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আমরা যদি আরও 10 দিন আগে থেকে আন্দোলন সংগ্রামী রাজপথে থাকতে পারতাম, তাহলে যে প্রজ্ঞাপনটি হচ্ছে অথবা আমরা যে প্রেস রিলিজটি দেখলাম সেখানে কিন্তু আমরা ভিন্ন কিছু দেখতে পারতাম, অর্থাৎ ঠিকাদারের প্রথা বিলুপ্তির কথাও সেখানে লেখা থাকতে পারত। তাহলে আমরা আসলে এই আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে নামতে পারিনি। এটা আমি মনে করি যে আমাদের যে সকল আমরা কেন্দ্রীয় প্রতিনিধি আছি আসলে তাদেরই ব্যর্থতা। আমরা ব্যর্থতার কথাগুলো আসলে খুব বেশি আলোচনা করলে সময় চলে যাবে। আমি মনে করি যে আমাদের সামনের দিনে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে নামা উচিত। আমি মনে করি যখনই আমরা হয়তো আজকে অথবা আগামীকালকের মধ্যে সম্ভব হলে আমরা যে প্রজ্ঞাপনটি সেই প্রজ্ঞাপনটি যদি জারি হয় তাহলে পুরো প্রজ্ঞাপনটিকে আমরা আমাদের হাতে নেওয়ার চেষ্টা করব। হাতে নিয়ে আমি গতকালকে লাইভে বলেছি, আজকে কিন্তু আমি ইতিমধ্যে 3 জন আইন বিশেষজ্ঞের সাথে কথা বলেছি। আমাদের সকলের প্রিয় অভিভাবক, আমাদের দীর্ঘদিন আমাদের যে আইন সহায়তা দিয়ে গেছেন আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট মনিরুজ্জামান লিঙ্কন স্যার, আমি লিঙ্কন স্যারের সাথে কথা বলেছি দীর্ঘক্ষণ এই বিষয় নিয়ে। আমি কথা বলেছি আমাদের মাহবুবুর রহমান ইসমাইল ভাইয়ের সাথে এবং আমি কথা বলেছি আরেকজন বিজ্ঞ আইনজীবী আমাদের
রকুনউদ্দিন ভাইয়ের সাথে। উনি আমাকে অনেকটুকু সময় দিয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে ওনাদের সাথে আলোচনা করেছে। ওনারা আমাকে যে বিষয়টি বলেছেন যে আসলে তোমরা পরবর্তী সময়ের জন্য আন্দোলন সংগ্রাম করার জন্য তোমরা একতাবদ্ধ হয়ে থাকবা এবং এই পরিপত্র যখন হাতে পাবা বা প্রজ্ঞাপনটি হাতে পাবা তখন আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে নিয়ে বসবো, বসে আমরা বোঝার চেষ্টা করবো যে তোমাদের কী কী বিষয় রাখা হলো বা কী কী বিষয় রাখা হলো না, সেখানে তোমাদের কী কী সুযোগ সুবিধা থাকলো এবং তোমরা কী কী সমস্যার মধ্যে পড়বা। তো আমরা মনে করি যে দ্রুত সময়ের মধ্যে এই প্রজ্ঞাপনটি হাতে পাওয়ার সাথে সাথে আমাদের একটি সাংবাদিক সম্মেলন করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমাদের সংগঠনের পক্ষ থেকে জানানো উচিত। আমি চেষ্টা করবো আনিস ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য। ইতিমধ্যে আমি বিভিন্ন লোককে দিয়ে আনিস ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করেছি, আমি নিজে চেষ্টা করছি, যদিও এখন পর্যন্ত আমি ওনার কোনো সিদ্ধান্ত পাই নাই। আবার অনেকে দেখছি ফেসবুকে এসে আপনারা আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে বলছেন। আসলে আমরা বা আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ বলতে পারছি না, কারণ হচ্ছে আমি মনে করছি যে আমাদের যতক্ষণ পর্যন্ত ঠিকাদারি প্রথার বিলুপ্ত না হবে, মাঝখানে মধ্যস্বত্বভোগী ঠিকাদারকে বাতিল করে প্রজ্ঞাপন জারি করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে আলহামদুলিল্লাহ বলার সুযোগ নেই। তারপরেও সরকার যেহেতু আমাদের জন্য চিন্তা করেছেন, যতটুকু দিয়েছেন ততটুকুর জন্য আলহামদুলিল্লাহ বলি। তবে বাকি যতটুকু কাজ আমাদের বাকি আছে, আমি মনে করি যে আমাদের 10% কাজও হয়নি, এখনও 90%-এর উপরে কাজ আমাদের বাকি আছে। এই 90% কাজকে আমাদের আদায় করে নিতে হলে আমাদের দ্রুত সময়ের মধ্যেই পদক্ষেপ গ্রহণ করা উচিত। তারই ধারাবাহিকতা হিসেবে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং আনিস ভাই যদি আমাদের সাথে নাও আসে অথবা আরও যারা তারা যদি নাও আসে, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি প্রজ্ঞাপনটি হাতে পাওয়ার সাথে সাথে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আমরা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক সম্মেলন করে আমরা এর প্রতিক্রিয়া জানাবো এবং এই ঠিকাদার রেখে প্রজ্ঞাপন যে আমরা মানব না এবং ঠিকাদার রেখে সিদ্ধান্ত থেকে আমরা মানব না, এই বিষয়টি আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা সরকারের বিভিন্ন মহলে আমরা জানান দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সাংবাদিক সম্মেলন করব। আরও কিছু বিষয় আপনাদেরকে বলছি, আমরা বৃহৎ আন্দোলনের স্বার্থে অর্থাৎ দাবি আদায়ের স্বার্থে দ্রুত সময়ের মধ্যেই আমরা বিভিন্ন জেলা উপজেলা বিভাগগুলোতে আমরা কাজ শুরু করে দিয়েছি। তারই ধারাবাহিকতা হিসেবে আগামীকাল রাত্রে অর্থাৎ আগামীকাল 17 তারিখ রাত্রে আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি বড় টিম আমরা বরিশাল অভিমুখে রওনা করব এবং বরিশাল শহরে বরিশাল প্রেস ক্লাবে আমরা বরিশাল বিভাগের যে সকল জেলা আছে, যে সকল উপজেলা আছে, সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আমরা একটি মতবিনিময় সভা করব, তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করব এবং তাদের পরামর্শ আমরা নিব। আবারও বলছি, আগামীকাল রাত্রে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিব। বরিশাল বিভাগের যতগুলো জেলা উপজেলা আছে সে সকল উপজেলা এবং জেলাগুলোতে যে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, সে সকল প্রতিষ্ঠানগুলোতে আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পভিত্তিক ভাই বোনেরা আছে, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা শুক্রবার সকাল 10টায় বরিশাল জাতীয় প্রেস ক্লাবে আপনারা আসবেন। আপনাদের সাথে আমরা একটি মতবিনিময় সভা করব। আবারও বলছি, আপনাদের সাথে আমরা মতবিনিময় সভা করব, আপনাদের সমস্যাগুলো জানার চেষ্টা করব, আপনাদের পরামর্শ নিব, আপনাদের পরামর্শক্রমে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। আমি আবারও বলছি, বরিশাল বিভাগ থেকে আমরা আমাদের মতবিনিময় সভাটি শেষ করে ওই দিন বিকেলেই আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিব। শনিবার সকাল 10টায় খুলনায় আপনার শিল্পকলা একাডেমির আমরা বসবো। সেখানে খুলনা বিভাগের যতগুলো জেলা উপজেলা আছে সে সকল জেলা এবং উপজেলার যে সকল সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে আমরা তাদের সে সকল প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে বসবো। সেখানে আমরা আলোচনা করব, সকল সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করব এবং তাদের মতামত নিব। আমরা তাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আপনাদেরকে বলতে চাই, আমরা আসলে হতাশ এই প্রজ্ঞাপন নিয়ে। কারণ হচ্ছে, আমরা আশা করেছিলাম যে শ্রম সংস্কার কমিশনের সাথে আমাদের যে মিটিংটি হয়েছিল সেখানে কিন্তু শ্রম সংস্কার কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন ওনারা আমাদের স্থায়ী কাজের বিপরীতে অস্থায়ী কর্মচারী নিয়োগের যে সিস্টেম আছে এই সিস্টেমে ওনারা বিরোধিতা করবেন এবং আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ এই প্রক্রিয়ায় নিয়োজিত আছি, আমরা যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা কর্মচারী, আমাদেরকে যেন স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করা হয় এই বিষয়টি ওনারা সুপারিশ করবে।
আমরা আশ্চর্য হয়েছি যে কমিশন রিপোর্ট জমা দেওয়ার আগেই সরকারের পক্ষ থেকে তাড়াহুড়ো করে একটি প্রজ্ঞাপন ওনারা জারি করার চেষ্টা করছেন। আমরা আসলে বুঝতে পারছি না যে সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে তাড়াহুড়ো করে শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আগেই কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ঠিক আছে, এরকম সিদ্ধান্ত যদি গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হয় আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু সেখানে অবশ্যই এই আউটসোর্সিং নামে যে ঠিকাদারি প্রথা আছে সেই ঠিকাদারি প্রথাকে বিলুপ্ত করার কথা বলা থাকবে এবং ঠিকাদার ব্যতীত সরাসরি নিয়োগের কথা সেখানে অবশ্যই স্পষ্ট করে উল্লেখ করতে হবে। আপনারা অনেক সুযোগ সুবিধার কথা আপনারা বলেছেন, দেখলাম প্রজ্ঞাপনে আপনারা বলেছেন যে কিছু কিছু সুযোগ সুবিধা আপনারা দিবেন, যেরকম বেতন বৃদ্ধি করবেন, বোনাস দিবেন, আমাদেরকে পেনশন স্কিমের আওতায় আনবেন। আসলে আমরা যেটা চাই সেটা হচ্ছে মাঝখানের মধ্যস্বত্বভোগী যে ঠিকাদার আছে সেই ঠিকাদার যেন না থাকে, অর্থাৎ ঠিকাদার থাকলেই আমাদের যে সকল সমস্যা সেটা হচ্ছে চাকরিচ্যুত করা হয়, আমাদের দীর্ঘদিন যাবৎ বেতন বকে রাখে তারা, এবং ঠিকাদার বিনা কারণে আমাদের চাকরি থেকে বের করে দেয় প্রতিষ্ঠানের সাথে যোগসাজশ করে, আমরা যেটা মনে করি সেই জায়গা থেকে আমরা দাবি জানিয়েছি যে ঠিকাদারি প্রথা যেন মাঝখানে না থাকে। আমরা বেতন কত টাকা পাবো, বোনাস কত টাকা পাবো এগুলো নিয়ে আলোচনা চলবে, তবে ঠিকাদারি রেখে আমরা কোনো আলোচনাতেই আসলে সন্তুষ্ট থাকবো না। আমি আবারও বলছি, ঠিকাদার রেখে আমাদের কোনো দাবি আমরা আসলে যৌক্তিক মনে করছি না। ঠিকাদার প্রথা বাতিল করতে হবে, তারপরে প্রজ্ঞাপন জারি করতে হবে। ঠিকাদারি প্রথা বাতিল করবেন সেই বিষয়টি প্রজ্ঞাপনে অবশ্যই সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, তা না হলে বাংলাদেশের যে সকল ভুক্তভোগী মানুষ আমরা রাজপথে আছি আমরা হয়তো বাধ্য হব আবারও রাজপথে নেমে এই ঠিকাদারি প্রথা বিলুপ্ত করার জন্য আন্দোলন করার জন্য। আমরা চাই না এই সরকারকে বিব্রত করার জন্য, আমরা চাই না একটি সুশৃঙ্খল বাংলাদেশের রাজপথে নেমে জনমানুষের দুর্ভোগ ঘটানোর জন্য, আমরা চাই না আমাদের কর্মস্থলে সেবার মানের বিঘ্ন ঘটুক, আমরা চাই না। কিন্তু আমরা 6.5 লক্ষ পরিবার যেমনিভাবে অত্যাচারিত, নিপীড়িত, নিষ্পেষিত, আমরা বৈষম্যের শিকার, এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম নিয়ে আমরা রাজপথে আছি। আজকে যখন আপনি একটি প্রজ্ঞাপন জারি করবেন আমরা কিন্তু আশায় বুক বেঁধেছিলাম যে আপনাদের প্রজ্ঞাপনে অবশ্যই আমাদের আউটসোর্সিং প্রথার বিলুপ্তির কথাটি লেখা থাকবে। শিহাব জিডিসিএল থেকে ধন্যবাদ, লেখা থাকবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে অবশ্যই সরকারের এই বিষয়টা নিশ্চিত করা উচিত যে আউটসোর্সিং ঠিকাদার থাকবে না, সরাসরি প্রতিষ্ঠানগুলো এই কর্মচারীদেরকে নিয়োগ প্রদান করবে এবং তাদের দেখভাল করবে। এই বিষয়টি যদি নিশ্চিত করা হয় তবেই আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আমরা সন্তুষ্টি প্রকাশ করব এবং এই সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো এবং তাদেরকে ধন্যবাদ জানাবো। আদারওয়াইজ যদি এই সিদ্ধান্ত না নেওয়া হয়, ঠিকাদার রেখে যদি প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে কিন্তু আমাদের জায়গা থেকে আমরা সন্তুষ্ট প্রকাশ করতে পারবো না, আমরা বাধ্য হব হয়তো সাধারণ মানুষের ম্যান্ডেটের কারণে আবারও রাজপথে দাঁড়িয়ে আমাদের আন্দোলন সংগ্রাম করা লাগবে। আমি আবার আপনাদেরকে বলছি, আন্দোলন সংগ্রামের প্রস্তুতি হিসেবে সামনে আমাদের 1 মে দিবসের আগেই আমরা হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে আমরা একটি সাংবাদিক সম্মেলন করে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবো এবং সরকারকে আমরা সুস্পষ্টভাবে আমরা বলবো যে যেন দ্রুত সময়ের মধ্যে এই প্রজ্ঞাপনে আমাদের যেন ঠিকাদারি প্রথার বিলুপ্তির কথাটি বলা থাকে, অথবা যদি বলা না থাকে তাহলে যেন এটাকে দ্রুত সময়ের মধ্যে আপনার সেখানে লিপিবদ্ধ করা হয়। আর যদি করা না হয় সেই ক্ষেত্রে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আন্দোলন সংগ্রাম নিয়ে কিন্তু আমরা মাঠে থাকবো। তারই ধারাবাহিকতায় আমরা আগামীকাল বিকেলে আবার সন্ধ্যার পরে আমরা লঞ্চ যোগে বরিশাল যাচ্ছি। বরিশাল জেলার যে সকল ভাই বোনেরা এবং বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলা উপজেলা যে সকল ভাই বোনেরা আমার এই লাইভটি শুনছেন বা দেখছেন তাদেরকে বিনীত অনুরোধ করব, আমি নিজেই উপস্থিত থাকব, আমাদের সাথে থাকবেন আমাদের মাহবুবুর রহমান ইসমাইল ভাই এবং উপস্থিত থাকার কথা আছে আমাদের সকলের প্রিয় ডক্টর মনীষা চক্রবর্তী। আমরা তাদের উপস্থিতিতে আমরা আপনাদের সকল প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে আমরা মতবিনিময় সভা করব। আপনারা আপনাদের নিজ উদ্যোগে বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলা উপজেলা থেকে আপনারা যে সকল সরকারি আধা সরকারি সাহায্যের প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা আসুন আমাদের বরিশাল প্রেস ক্লাবের যে হলরুমটি আছে সেখানে আমরা একত্রিত হয়ে বসব। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে কিছু তথ্য উপস্থাপন করব, আপনাদের কাছ থেকে পরামর্শ নিব, আপনাদের সমস্যাগুলো জানব এবং আমাদের যে পরবর্তী আন্দোলন সংগ্রাম আমরা কবে করব, কীভাবে করব
করব, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে অবহিত করব। সেখান থেকে আমরা শুক্রবার প্রোগ্রাম শেষ করে শুক্রবার বিকেলে কিন্তু আমরা খুলনার দিকে রওনা দিব। খুলনায় গিয়ে আমরা শনিবার সকাল 10টায় খুলনা শিল্পকলা একাডেমির যে হলরুম আছে সেই হলরুমে কিন্তু আমরা উপস্থিত থাকবো। এবং খুলনা বিভাগের যারা আমার এই কথাগুলো শুনছেন, আমাকে দেখছেন, খুলনা বিভাগের প্রত্যেকটি জেলা উপজেলা এবং সে সকল জেলা উপজেলার আপনার সরকারি আধা সরকারি সাহায্য প্রতিষ্ঠানে যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করবো, আপনারা আপনাদের জায়গা থেকে নিজ দায়িত্বে আপনারা সকাল 10টার মধ্যে খুলনার শিল্পকলা একাডেমিতে আপনারা এসে উপস্থিত থাকবেন। আপনাদের সাথে আমরা ইনশাল্লাহ মতবিনিময় সভা করব। আপনাদের কোন কোন প্রতিষ্ঠানে কী কী সমস্যা হচ্ছে সেগুলো আমরা জানার চেষ্টা করব এবং সম্ভব হলে আমরা আপনাদের প্রতিষ্ঠানগুলোতেও সেদিন যদি সময় পাই তাহলে ভিজিট করে সেগুলো সমস্যার সমাধানের জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। এবং আপনাদেরকে আমরা সাথে নিয়ে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং এই যে বিভাগীয় মতবিনিময় সভাগুলো, এগুলো আমরা ধারাবাহিকভাবে শুরু করলাম। আমরা আমাদের এই ধারাবাহিক যে কর্মসূচি সেগুলো আমরা অব্যাহত রাখবো এবং প্রত্যেকটা বিভাগের, প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা উপজেলার আমরা প্রত্যেকটা ভাই বোনদের কাছে আমাদের মেসেজগুলো পৌঁছে দিতে চাই। তাদের কথাগুলো আমরা শুনতে চাই, তাদের পরামর্শ আমাদের পরামর্শ একত্রিত করে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে এই আউটসোর্সিং নামক ঠিকাদারি প্রথা বিলুপ্ত করার জন্য আমরা রাজপথে আমাদের আন্দোলন সংগ্রামকে আমরা অব্যাহত রাখতে চাই। আপনারা যারা আমার কথাগুলো শুনলেন, আমার মনে হয় যে আপনারা উপলব্ধি করবেন যে আমাদের দ্রুত সময়ের মধ্যে সরকারকে বলা উচিত বা জানানো উচিত যে আপনারা যে সিদ্ধান্তগুলো নিতে চাচ্ছেন যদি সত্য হয়ে থাকে, আমরা যে প্রজ্ঞাপনটি দেখছি যদি সত্য হয়ে থাকে, আমরা যে খবরগুলো দেখলাম যদি সত্য হয়ে থাকে, তাহলে আমরা কোনোভাবেই এই প্রজ্ঞাপনের পক্ষে অবস্থান নিতে পারি না, অথবা এই প্রজ্ঞাপনকে আমরা সন্তুষ্টজনক ধরে নিতে পারি না। আমরা তখনই সন্তুষ্ট যখন আমরা দেখব যে এই প্রজ্ঞাপন উল্লেখ আছে যে ঠিকাদার থাকবে না, আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে, প্রতিষ্ঠান আমাদের দেখাবল করবে, তখনই আমরা কেবল সন্তুষ্টি প্রকাশ করতে পারি। আমি আবারও বলছি, আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে আমরা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক সম্মেলন করব। সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো বা সরকারকে একটি বার্তা দিব যে সরকার যদি আমাদের এই ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি না করে, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা সময় দিয়ে আমরা আবারও দ্রুত সময়ের মধ্যে, সেটা খুব বড় সময় হবে না, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রাজপথে আমরা নামবো। এর মাঝখানে শ্রম সংস্কার কমিশন 21 তারিখে রিপোর্ট জমা দেওয়ার কথা। আমরা অবশ্যই আশা করছি শ্রম সংস্কার কমিশন আমাদের পক্ষে রিপোর্ট জমা দিবে। আমরা খুব আশা করেছিলাম যে শ্রম সংস্কার কমিশনের রিপোর্টের পরে সরকার একটা সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা দেখতে পেলাম তাড়াহুড়ো করে শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আগেই ওনারা সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের কথা হচ্ছে যে আমরা স্টেক হোল্ডার, আমরা আন্দোলন সংগ্রামে মাঠে আছি, আমরা ভুক্তভোগী। আপনারা আমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন না কেন, সেখানে আমাদের প্রতিনিধি যারা আমরা আছি সারা বাংলাদেশের মানুষের, আমাদের সাথে আপনারা আলাপ আলোচনা করবেন, আমাদের মতামত নেবেন, আমাদের মতামতের ভিত্তিতে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনারা যে প্রজ্ঞাপনী করতে যাচ্ছেন সেখানে আমাদের মতামতকে কিন্তু উপেক্ষিত করা হয়েছে, আমাদের মতামতকে কিন্তু উপেক্ষা করে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন। অর্থাৎ আমাদের দাবি ছিল ঠিকাদারি প্রথার বিলুপ্তি। আমরা যতটুকু দেখেছি, জানি না সত্য কিনা, এখন পর্যন্ত আমরা প্রজ্ঞাপনটি হাতে পাইনি, সেখানে কিন্তু ঠিকাদার বিলুপ্তির ব্যাপারে কোনো বিষয় কিন্তু আসলে বলা নেই। আপনারা বাংলাদেশের যে প্রতিষ্ঠান থেকে, যে বিভাগ থেকে, যে অফিস থেকে আমার লাইভগুলো দেখলেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করব আমার লাইভটিকে আপনারা শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকটি মানুষ আমার কথাগুলো শোনার এবং আমাকে দেখার সুযোগ পায়, এবং আমি যে বার্তাগুলো দিলাম সেগুলো যেন ওনারা উপলব্ধি করতে পারে, সেগুলো বুঝতে পারে এবং জানার আগ্রহ নিয়ে তারা জানতে পারে। আমি সকলকে অনুরোধ করবো যারা লাইভটি দেখবেন বা শুনবেন, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, অনেকেই আছেন হয়তো আমাদের মধ্যেও থাকবেন তারা, যারা আমাদের আন্দোলন সংগ্রামকে বানচাল করার জন্য বিভিন্নভাবে অপচেষ্টা চালাবেন। আমাদের বুঝতে হবে, নিজের বিবেককে খাটাতে হবে, নিজের বুদ্ধিকে খাটাতে হবে, খাটিয়ে অনুধাবন করতে হবে যে আসলে কোন মানুষটি আন্দোলনের পক্ষে, কোন মানুষটি দাবি আদায়ের পক্ষে, কোন মানুষটি সর্বাত্মকভাবে চেষ্টা করছে, আর কোন মানুষটি শুধুমাত্র আপনার ভিত্তিহীন বিতর্ক সৃষ্টি করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে। আপনারা দেখে থাকবেন কালকে থেকে অনেক নেতৃবৃন্দ কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আলহামদুলিল্লাহ বলতে পারি নাই, কারণ আমরা মনে করেছি যে আমাদের দাবি আদায় এখন পর্যন্ত 10% হয়নি, আমাদের 90% দাবি আদায় এখনো বাকি আছে। অতএব 90% দাবি আদায় যখন হবে তখনই আমরা আলহামদুলিল্লাহ বলবো, আদারওয়াইজ আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না আমাদের জায়গা থেকে। অতএব আপনাদেরকে বুঝতে হবে যে কারা আন্দোলনের পক্ষে, কারা দাবি আদায়ের পক্ষে এবং কারা দাবি আদায়ের পক্ষে না। আপনারা দেখে থাকবেন যে আমরা সবসময়ই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সবসময়ই আমরা সকলকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করার পক্ষে এবং প্রত্যেকটি ভাই বোনদের দাবি আদায়ের জন্য সর্বাত্মকভাবে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখছি।
তো যাই হোক, আমি লাইভটি শেষ করব। শেষ করার আগে আবারও খুব ছোট করে বলছি, আমরা আগামীকাল আমাদের বরিশাল বিভাগের প্রতিনিধি সভা, সেখানে বরিশাল বিভাগের যে সকল ভাই বোনেরা আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনার সকাল 10টার মধ্যে বরিশাল প্রেস ক্লাবে উপরে উপস্থিত থাকবেন। আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি মত বিনিময় সভা করবো, সেখানে আপনাদের দুঃখ কষ্টের কথাগুলো শুনবো, আমরা আমাদের পরামর্শগুলো আপনাদেরকে দিব, আপনাদের সমস্যাগুলো আমরা লিপিবদ্ধ করবো এবং আমরা যে সামনের দিনে যে আন্দোলন সংগ্রামগুলো করবো সেই ব্যাপারে আপনাদেরকে আমরা স্পষ্ট একটি বার্তা দিব। সাথে সাথে আমরা শুক্রবারের প্রোগ্রাম শেষ করে আমরা খুলনায় দেবো শুক্রবার বিকেলে। শনিবার সকাল 10টায় খুলনা আমাদের যে শিল্পকলা একাডেমি আছে আমরা সেখানে বসবো। সেখানে আমরা খুলনা বিভাগের যে সকল প্রতিনিধি আছেন বা যে সকল ভাই বোনেরা আছেন তারা উপস্থিত থাকবেন। আমরা আপনাদের সাথে খুলনা বিভাগে বসে আপনাদের সকল সমস্যাগুলো শুনবো এবং সম্ভব হলে আপনাদের কিছু প্রতিষ্ঠানে আমরা ভিজিটও করবো এবং পরবর্তী আন্দোলন সংগ্রাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। তো যাই হোক, আমার মনে হয়েছে আমি বোঝানোর চেষ্টা করেছি, আপনারা তো বুঝবেন যে আমরা এই যে প্রজ্ঞাপনটি আসলে এখন পর্যন্ত আমাদের যা জিস্ট জিনিস অর্থাৎ ফরওয়ার্ডিং যেগুলো সেগুলো আমরা হয়তো পেয়েছি। এখন পর্যন্ত টোটাল যে ব্রেকআপ, এই ব্রেকআপ কিন্তু এখন আমরা সেটা পাইনি। আমি চেষ্টা করছি, আজকে মন্ত্রণালয়ে 2-3 দিনের সাথে কথা বলেছি, আমি চেষ্টা করছি যে পুরো প্রজ্ঞাপনটা আমি হাতে নেওয়ার পরে আমি আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছেন আমি 3-4 জনের সাথে কথা বলেছি, ওনাদের সাথে বসে এগুলো বিচার বিশ্লেষণ করব। বিচার বিশ্লেষণ করার পরে আপনাদের ম্যান্ডেট নিব। ম্যান্ডেট নেওয়ার প্রেক্ষিতে আমরা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক সম্মেলন করে আমরা সরকারকে আমাদের প্রতিক্রিয়া জানাবো। সাংবাদিক সম্মেলন শেষে আমরা দ্রুত সময়ের মধ্যেই আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে হয়তো আমরা মাঠে থাকবো। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা লাইভটি দেখছেন। আবারও বলছি, লাইভটি শেয়ার করে দেবেন, সকলের জন্য দেখার এবং শোনার সুযোগ পাই। আরেকটি বিশেষ অনুরোধ করবো আপনাদের প্রতি, আপনারা কেউ কোনোভাবেই বিতর্কিত মন্তব্য করে একজন মানুষের মন ভেঙে দিবেন না। যারা ভুলের মধ্যে আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। কখনোই আপনাদের ভাষার কারণে, আপনাদের কথার কারণে যেন একজন মানুষ মনঃক্ষুণ্ণ হয়ে এই আন্দোলন সংগ্রাম থেকে যেন দূরে সরে না যায়। আপনার কথার কারণে যদি একজন মানুষ দূরে সরে চলে যায় তাহলে বুঝবো আপনি এই আন্দোলন সংগ্রামের বিপক্ষে আপনার অবস্থান। অতএব আপনি যদি নেতা হয়ে থাকেন, আপনার বাচনভঙ্গি হতে হবে অবশ্যই শ্রুতিমধুর, আপনার কথাবার্তা হতে হবে সাবলীল এবং অবশ্যই আপনাকে যৌক্তিকতা উপস্থাপন করে কথা বলতে হবে। কোনোভাবে ভিত্তিহীন আলোচনা বা ভিত্তিহীন প্রোপাগান্ডা আপনাকে ছড়ানো উচিত হবে না। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের কথার উপরে ডিপেন্ড করে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত। আপনাদের কথার কারণে কিন্তু, আপনাদের আহ্বানে সাড়া দিয়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাস্তায় নামে এবং তারা কিন্তু টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড তারা কিন্তু আহত হয়ে কিন্তু তারা আজকে বিভিন্ন হসপিটালে কিন্তু তারা চিকিৎসাধীন আছে। আমাদের শাকিল প্রত্যেকটা লাইভ দেখছে, আজকেও আমি দেখছি সংযুক্ত আছে। আসলে শাকিল, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুরো সংগঠন আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি যেভাবে রাজপথে রক্ত দিয়েছেন, আপনার রক্তর দিকে তাকিয়ে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রক্তে কিন্তু আগুন জ্বেলে গিয়েছে এবং প্রত্যেকটা মানুষের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হয়েছে এবং তাদের জায়গাতেই কিন্তু তারা উপলব্ধি করেছে যে না, আমাদের এই যৌক্তিক আন্দোলন সংগ্রাম আমাদের রাজপথে থাকা উচিত। আমরা মনে করি যে আজকের যতটুকু অর্জন, এর পিছনে আমাদের শাকিলের অবদান সবচেয়ে বেশি, শাকিলের রক্তের অবদান সবচেয়ে বেশি। আমি আবারও বলতে চাই, শুধু শাকিল না, শাকিলের সাথে যারাই রাজপথে আন্দোলন সংগ্রাম করতে এসে আপনারা আহত হয়েছেন, রক্ত দিয়েছেন, আপনারা কারা নির্যাতন ভোগ করেছেন, আমি প্রত্যেকের প্রতি সমান কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে সংগঠন আপনাদের কাছে চিরদিন কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা এর সুফল ভোগ করবে তারা প্রত্যেকজনই কিন্তু আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সকলে ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সকল প্রতিষ্ঠানের সাথে আলোচনা অব্যাহত রাখবেন যেন সকলেই সবার জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখে। যদি আমাদের আবারও আন্দোলন সংগ্রামে নামার প্রয়োজন হয় তাহলে যেন আমরা সকলে একত্রিত আন্দোলন সংগ্রাম করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাই। রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, আপনার ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ সহ যে সকল বিভাগগুলো আছে আমরা ধারাবাহিকভাবেই আমাদের এই যে বিভাগীয় সমাবেশগুলো বা বিভাগীয় প্রতিনিধি সভায় সেগুলো আমরা করব। অবশ্যই আপনাদের কাছে যাবো, আপনাদের পরামর্শগুলো আমরা শুনবো, আপনাদের দুঃখ কষ্ট শুনবো এবং আপনাদের সকলের ম্যান্ডেট নিয়ে আমরা একটি বৃহৎ কর্মসূচি থেকে যাবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন ভাই, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।